যাত্রাবাড়ি এলাকায় বা কোনো একটা এলাকায় একটা ছেলে আহত হয়ে আছে, ওকে সরিয়ে নেওয়ার জন্য আরেকটা ছেলে টানছে। ওই সময় সাদা পোশাকের একজন পুলিশ এসে, খুব সম্ভব ডিবির, এসে গুলি করে দিচ্ছে ওই আহত ছেলেটাকে, বেশ কয়েকটা শুট করলো। এটা তো ভিডিও দেখাই যাচ্ছে। তো এরকম নানা ধরনের তথ্যে শেখ হাসিনা সহ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, মানে এই আমলা টামলা যারা আছেন, এই গোটা প্রক্রিয়ায় যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত, এদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করার জন্য উদ্যোগ নিয়েছেন। সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও কারফিউর মধ্যে সেনাবাহিনীর টহলে জাতিসংঘের লোগো সম্বলিত সাজোয়া যান বিষয়ে জানতে এই লাশগুলোর দায় কে নিবে? আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকব। দর্শক, এবার আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগ, পুলিশ এবং বিজিবি এবং সেনাবাহিনী দিয়ে যারা হত্যাযজ্ঞ চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হতে যাচ্ছে। আর এই মামলাটি করতে যাচ্ছে প্রবাসী ভাইরা। দর্শক, এই ভিডিওটি আমরা পরে দেখব। তার আগে একটি ভিডিও আমরা দেখব, সেটি হচ্ছে বিগত 7 দিন যাবৎ ইন্টারনেট যখন বন্ধ ছিল, তখন বিগত 7 দিন যাবৎ আপনারা টিভির পর্দায় যে নিউজটি দেখেছেন, সেটি হচ্ছে সাজিদ আলম নামে 3 জন ব্যক্তি কোটা সংস্কার আন্দোলনকারীর সমন্বয়ক হিসাবে দাবি করেছিলেন এবং তারা সরকারের সাথে, মন্ত্রীদের সাথে বৈঠক করেছিলেন এবং কোটার মামলায় যেটা আদালতে রায় প্রদান করা হয়েছে, সেখানে 93% মেধাবী, 5% মুক্তিযোদ্ধা এবং 2% অন্যান্য ঘোষণা করা হয়েছিল এবং এই দাবি তারা মেনে নিয়েছে। এমন নিউজ আপনারা দেখেছেন, কিন্তু আসলে দর্শক, এই সম্পূর্ণ নিউজটি হচ্ছে মিথ্যা, ভিত্তিহীন। এটা একটি নাটক, ড্রামা। সম্পূর্ণ নাটকটিকে তৈরি করে সেটা নিউজ আকারে সম্প্রচার করা হয়েছে। আমার পাশের স্ক্রিনে একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন সাজিদ আলমের চেহারাটা। তিনি আসলে কোনো কোটা সংস্কার আন্দোলনকারীর সমন্বয়ক নয় বা সাধারণ আন্দোলনকারী ছাত্রও নয়। তিনি হচ্ছে ছাত্রলীগ। তারা 3 জনই ছাত্রলীগ। এই 3 জনকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী নেতা হিসাবে দাঁড় করিয়ে জনগণকে বোকা বানানো হয়েছে। একটি নাটক তৈরি করে নিউজ আকারে সম্প্রচার করা হয়েছে, সেটা আমরা দেখেছি, বিশ্বাস করেছি। এই সম্পূর্ণ নিউজটি হচ্ছে মিথ্যা। দর্শক, এটা যে সম্পূর্ণ নাটক, এটা বুঝতে হলে আসুন আমরা কোটা সংস্কার আন্দোলনকারীর একজন সমন্বয়ক ভাইয়ের মুখ থেকে আমরা শুনে আসি তিনি কি বক্তব্য দিয়েছেন। কেন তারা দমন করবে, তারপরে দমন করতে না পারলে দাবি মেনে নিবে, এরকম সিদ্ধান্ত কাদের মাথা থেকে আসে? যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের পুলিশ বাহিনী, যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের র্যাব বাহিনী, যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের বিজিবি বাহিনী, যাদের মাধ্যমে আমার ভাইয়েরা খুন হয়েছে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদেরকে বসার জন্য আহ্বান জানানো হচ্ছে। উনি কি এই যে 200 লাশ পড়েছে, এটার জন্য কি উনি অনুতপ্ত? এটার জন্য কি উনি দায় স্বীকার করেছেন? উনি কি ক্ষমা চেয়েছেন? আমরা কিভাবে এই রক্ত খেকো মন্ত্রীদের সাথে আমরা আলোচনা করতে পারি, যারা হচ্ছে রক্তের বন্যা বয়ে এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে? আমাদের সাথে তো আগেও বসা যেত, আমরা তো আলাপ আলোচনা করতে পারতাম, এর সমাধান হইতো। সরকারের যে যুক্তিগুলা তুলে ধরতো, আমরা আমাদের যুক্তিগুলা তুলে ধরতাম, সুন্দর সমাধান কেউ হতে পারতো না? এই লাশগুলোর দায় কে নিবে? আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো। আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও গুম করে নিয়ে যান। আমরা কেন বাইরে থেকে কান্না করব? আমাদের ভাইরা কি ক্যাম্পাসে? দর্শক, আপনারা এই বক্তব্যটি শুনলেন। তিনি স্পষ্ট বলিয়েছেন যে যারা রক্ত খাইয়ে মন্ত্রীদের সাথে আমাদের কখনো বৈঠক হতে পারে না। যারা শত শত হাজার হাজার ভাইদেরকে হত্যা করেছে, এই হত্যার দায়ভার কারা নিবে? এই রক্ত খাইয়ে মন্ত্রীদের সাথে আমাদের বৈঠক হতে পারে না, তাদের সাথে সমবোঝা হতে পারে না। তো আপনারা বুঝতে পেরেছেন যে টিভি নিউজে যেসব নিউজ সম্প্রচার করা হয়েছিল, সেসব নিউজ সম্পূর্ণ মিথ্যা, একটি নাটক, ভিত্তিহীন। জনগণকে শুধুমাত্র বোকা বানানো হয়েছে। দর্শক, এবার আসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হতে যাচ্ছে।
আর সে মামলাটি করতে যাচ্ছে প্রবাসী ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। দর্শক, মাত্র কয়েকদিন আগে একজন মন্ত্রী বক্তব্য দিয়েছিলেন। আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব, তারাও হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে, যে তারা যেন এই ধরনের কোনো গুজবে তারা প্রভাবিত না হয়। তারা রেমিটেন্সটা পাঠাবে, তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে তিনি বক্তব্যটি দিয়েছিলেন যে তাদের রেমিটেন্স যেন ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়। তো দর্শক, এই মন্ত্রী বলেছিলেন যে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে তাদের রেমিটেন্স যেন ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়। দর্শক, বাংলাদেশের অর্থনৈতিক খাত কিন্তু দুইটি, এই দুইটি খাতের বাংলাদেশের অর্থনৈতিক চাঙ্গা হয়। একটি হচ্ছে পোশাক শিল্প খাত, আর অন্যটি হচ্ছে প্রবাসী ভাইদের এই রেমিটেন্স। তো এর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হতে যাচ্ছে এবং প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিবে, এমন একটি ঘোষণা দেওয়া হয়েছে। আসুন সেই ভিডিওটি আমরা দেখি। আপনারা যদি $1, €1, রিয়াল, £1 না পাঠান, 1 মাস যদি বন্ধ রাখেন, দেখবেন যে আমরা প্রায় $2 থেকে $3 বিলিয়ন রেমিটেন্স পাঠাই। আপনি যদি 1 মাস আমরা রেমিটেন্স না দেই, $3 থেকে $2 বিলিয়ন না দেই, সরকারের রিজার্ভ সংকট আছে, সরকার বাধ্য হবে তার অবস্থান পরিবর্তন করতে। এবং খালি হাতে নিরস্ত্র মানুষ, পুলিশ, র্যাব, বিজিবি শেষ মুহূর্তে এসে আর্মি যুক্ত হয়েছে। এদের সঙ্গে 7 দিন লড়াই করে এখনো যে তারা লড়াইয়ের ময়দানে টিকে আছেন, এটাই সবচেয়ে বড় কথা এবং আমরা তাদেরকে সেলিউট দিই। আর আন্দোলন কিন্তু দুই ভাবে করা যায়, একটা হচ্ছে যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, আর একটা হলো যে আপনি প্যাসিভ বা দূর থেকে বিভিন্ন ভাবে পার্টিসিপেট করতে পারেন। বাইরের দেশের যারা আছেন, আমি তাদেরকে বলবো, প্রথম কথা হচ্ছে যে আপনারা দয়া করে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন। এই সরকারকে যদি ঘায়েল করতে হয়, এই সরকারের আয়ের আমাদের উৎস দুটা, একটা হচ্ছে গার্মেন্টস সেক্টর আর একটা হচ্ছে যে আমাদের বিদেশি রেমিটেন্স। আমি সবাইকে অনুরোধ করব, আমি কি করবো আর কি, আমি আমার কৌশলটা বলছি, এখানে সবচেয়ে ভালো হবে রেমিটেন্স পাঠানো অন্তত 1 মাস। আপনারা বলেন যে 1 মাস আমরা 1 টাকাও দেশে পাঠাবো না। আপনি যদি রেমিটেন্স না পাঠান, কি হতে পারে, তাহলে আপনার পরিবার সংকটে পড়তে পারে। ধরেন আপনার পরিবার ভাড়া বাসায় থাকে, ভাড়া দিতে পারবেন না, খাবার কিনে খেতে পারবেন না, এরকম একটা সংকট তৈরি হতে পারে। তাহলে এটা আপনি সামাল দিবেন কিভাবে? আপনাদের পক্ষ থেকে বাড়িওয়ালাদের অনুরোধ করেন যে এটা বাংলাদেশে এখন একটা যুদ্ধ অবস্থা, জরুরি অবস্থা, আমরা 1 মাস ভাড়া দিতে পারবো না, কিন্তু আপনার ভাড়ার পয়সা 1 মাস পরে আসবে, আমরা 2 মাসের ভাড়া একসঙ্গে দিয়ে দিব বা 3 মাসের ভাড়া একসঙ্গে দিয়ে দিব। আপনার পরিবারের যে খাদ্য কিনতে হবে, আপনি স্থানীয় দোকানে গিয়ে বলেন আমাকে 1 মাসের খাবার দেন, আমরা ভাগযোগ করে খাই। যুদ্ধের ময়দানে তো অনেক সময় কম খেয়ে থাকতে হয়, কম পরে থাকতে হয়, ওদেরকে বলেন যে আমরা 1 মাস পরে দিয়ে দিব। ব্যয় সংকোচন করে বৃহৎ অর্জনের জন্য আমাদের ছোট ছোট কিছু স্যাক্রিফাইস করতে হবে। আপনার কৌশলটা প্রথমত হচ্ছে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে ওইগুলাতে গিয়ে আমরা সংঘবদ্ধ হয়ে আমরা সম্মিলিত ভাবে এদেরকে জানানো। তবে আমি আপনাদেরকে একটা তথ্য দিতে পারি, এই মুহূর্তে প্রবাসী বাংলাদেশিদের যে সিভিল সোসাইটি আছে, ইনারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। আমি যতটুকু ওনাদের সঙ্গে কথা বলে দেখেছি, ওনারা হাসিনা সহ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, মানে আমলা টামলা যারা আছেন, এই গোটা প্রক্রিয়ায় যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত, এদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করার জন্য উদ্যোগ নিয়েছেন। তারা এই মামলা করার জন্য যে প্রমাণাদি সংগ্রহ শুরু করছেন, একটা ওয়েবসাইট খোলা হয়েছে sendhasina2icc.org। আরেকটা কথা, আমরা অনেকে এখানে বলেছেন, আমিও দেখেছি এখানে, যে আমাদের জাতিসংঘের ভেহিকেল ব্যবহার করে বিক্ষোভ দমনে ব্যবহার করা হয়েছে পুলিশ বা বিজিবি বা আর্মি বলেছে যে আর্মি জাতিসংঘ অনেকবার কমেন্ট করেছেন ওই আমাদের ওই দর্শক আর্মি ব্যবহার করেছে। এটা নিয়েও কাজ হচ্ছে। একদল বাংলাদেশি প্রবাসী স্কলার এবং লয়ার জাতিসংঘের সঙ্গে হয়তো যোগাযোগ করবেন, কথা বলবেন এবং প্রমাণাদি জমা দিবেন। আমরা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আচরণে খুব মর্মাহত হয়েছি। আমাদের ধারণা ছিল যে আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে, আমরা সেটাই আশা করেছিলাম। কিন্তু আমরা বিস্ময়কর ভাবে দেখেছি যে সেনাবাহিনী রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং পুলিশ আর বিজিবি আর ছাত্রলীগ মানুষ মারছে, তারা বাধা দেয়নি, জনগণকে রক্ষা করতে আসেনি।
এবং আমরা এও শুনেছি যে কম্বিং অপারেশনের নামে ঢাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকজন এবং পুলিশের লোকজন বাড়ির ভিতরে গিয়ে তছনছ করেছে, ধরে এনেছে, নির্যাতন করেছে, নারীদের সঙ্গে অশোভন আচরণ করেছে এবং এই সেনাবাহিনী সেটা বাইরে দাঁড়িয়ে পাহারা দিয়েছে। ঠিক আছে, আপনি বাংলাদেশের এই ভূখণ্ডের ভিতরে এই মুহূর্তে অত্যন্ত ক্ষমতাশালী, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে তো শান্তিরক্ষা মিশনে যেতে হবে এবং এই প্রবাসী বাংলাদেশিরা যদি না চায়, প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি আছে বাইরে এবং এরা হয়তোবা এতদিন রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিল না, দেশ নিয়ে খুব একটা ওই অর্থে অ্যাক্টিভ ছিলেন না, কিন্তু এই 1.5 কোটি বাংলাদেশির মধ্যে অনেকেই কিন্তু আছেন প্রভাবশালী। ধরেন বিভিন্ন দিক দিয়ে আমি মনে করি, আমি এটা খোঁজখবর নিয়েছি, কথা বলেছি ওনাদের সঙ্গে, এই 1.5 কোটি বাংলাদেশির একটা অংশ, বড় একটা অংশ প্রভাবশালী এবং ওনারা যদি চান বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাবে না, বন্ধ করে দিবে, আমার মনে হয় সেটা অসম্ভব কিছু না। আমি মনে করি আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, দেশের বিদেশের বাইরে সেনা সদস্য বা সেনাবাহিনীর যারা লোকজন আছেন কর্মরত বা রিটায়ার্ড, আমার মনে হয় যে আপনারা বিষয়টা আরেকবার বিবেচনা করে দেখতে পারেন যে আপনারা কি দেশের জনগণের পক্ষে থাকবেন নাকি ফ্যাসিস্ট সরকারের পক্ষে থাকবেন। আমরা পৃথিবীর ইতিহাসে এইরকম অনেক স্বৈরাচারের পতন দেখেছি, অনেক স্বৈরাচারের পরিবর্তন। দর্শক, ভিডিওটি আপনারা দেখলেন, এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।